হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছো। তোমাদের সকলকে ইনফেটা জানাচ্ছি আবার স্বাগতম। আমি রাহুল কাঞ্জিলাল, বর্তমানে অধ্যয়নরত আছি খুলনা ইউনিভার্সিটি আইবিএতে। তো গত ক্লাসে আমরা নাউন সম্পর্কে অনেক কিছু জানছি। নাউন কত প্রকার, কীভাবে আমরা ভাগ করে থাকি, প্রত্যেকটা সংজ্ঞা এবং অ্যাডমিশন টেস্টে কীরকম কোশ্চেন আসে আমরা ছোট একটা ধারণা পেয়েছি। ঠিক সেরকমই আজকে আমরা আরেকটি ছোট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রণাম। তো আমাদের মনে হতে পারে ভাইয়া ছোটবেলা থেকে পড়ে এসেছি প্রনাউন কি, তো আমরা আবার পড়বো, ঠিক আছে? তো একবার আগে সংজ্ঞাটা পড়ে নিই। A pronoun is a word that stands in for a noun. Stands in for a noun, often to avoid the need to repeat the same noun over and over. ছোটবেলা থেকে আমরা সংজ্ঞাটা পড়ে আসছি না, যে নাউনের পরিবর্তে যা বসে এটাই হচ্ছে প্রনাউন। এটারই আমরা কিন্তু লিখছি, কিন্তু একটু মার্জিতভাবে লিখছি। এটা কি, নাউনের ইউজ যাতে বারবার যাতে না করা লাগে, সেই কারণে আমরা প্রনাউন ইউজ করে থাকি। উদাহরণ যদি একবার দেখি আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে ইরাম ইজ এ গুড বয়, হি লাইক স্পোর্টস। এখানে ইরামের কথা একবার বলা হয়েছে এক নম্বর উদাহরণে, ইরাম ভালো ছেলে। আবার উদাহরণের শেষে বলা হয়েছে হি লাইক স্পোর্টস। আমি যদি এখানে ইরামে যদি দেখি ইরাম লাইক স্পোর্টস, বাক্য কি হবে না? বাক্য হবে। কাহিনী হচ্ছে বারবার যদি তুমি রিপিট করতে থাকো না, কেমন জানি অর্ড শোনা যায়। তো সেই কারণে আমরা প্রনাউন হি ইউজ করে থাকি। দুই নম্বর উদাহরণ যদি আমরা দেখি, হুমাম লাভস হার ভেরি মাচ। এখানে হুমাম কিন্তু নাউন, তাই তো? এর যে হার ব্যবহৃত হয়েছে, এখানে কি কোনো মেয়ের নাম হতে পারতো না? বিভিন্ন নাম, মেয়ের নাম তো হতে পারতো। এটা হতেছে প্রনাউন। একইভাবে তিন নম্বর যদি উদাহরণ দেখি, তুর্য ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি হেল্পস মি অ্যালট। মানে হি যেটা আছে এখানে, আমি কিন্তু পুরুষ ইউজ করলে বাক্য হতো, কিন্তু আগে যেটা বলতাম বারবার রিপিটেশন যেটা না করা লাগে, সে কারণে আমরা প্রনাউন ইউজ করি। তো এই কারণে আমরা হি এখানে ইউজ করছি, হি হচ্ছে প্রনাউন। তো এখন আমরা সংক্ষেপে জেনে নেব প্রনাউনের যে ক্লাসিফিকেশনস আছে, যেভাবে আমরা প্রনাউন কয় প্রকার ভাগ করা হয়। তো এখানে যদি আমরা দেখি, প্রনাউনকে টোটাল 8 প্রকারে ভাগ করা হয়। তো একবার পড়ে নেই কি ক্লাসিফিকেশনস। একবার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দুই নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তিন নাম্বার হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, চার নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, পাঁচ নাম্বার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ছয় নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সাত নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ এন্ড এমপ্যাথিক প্রোনাউন, আট নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি প্রোনাউনের 8 প্রকার এগুলা সম্পর্কে। তো এখন আমরা ইংরেজিতে শর্টকাট আমরা জেনে নেব কাকে বলে, কি উদাহরণ কি, এগুলো সংজ্ঞাটা একবার পড়ে নেব। Personal pronoun, okay? A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person. শর্টকাটে যদি বলি, আমরা নাম যে আমরা ব্যবহার করি, নাম, জায়গা, এগুলো পরিবর্তে আমরা যে প্রোনাউন ইউজ করি, সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, উদাহরণটা দেখে নিন একবার। এখানে উদাহরণ আছে, মিসেস আহনাফ তাসলিম খান asked that the package be delivered to her at home. এখানে কিন্তু হার ইউজ করা হয়েছে, এখানে কিন্তু একবার উল্লেখ করা হয়েছে যে মিসেস আহনাফ তাসলিম খান, সেটা বলছে, আবার তার কোথায় বলছে এট, মানে হার টু হার এট হোম। মানে হার কিন্তু পার্সোনাল প্রোনাউন, এই নামের পরিবর্তে ইউজ, তাই তো? এই টপিকটা ইজি মনে, তাই না? পার্সোনাল প্রোনাউন এগুলো ইজি। দুই নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নামটা শুনেই আমাদের ভয় লাগে না, আর এত কঠিন ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা কত কঠিন, দাঁত ভেঙে যাইতেছে। কিন্তু তুমি যদি একবার বুঝো, একবার পড়ে দেখো, তোমার কাছে ক্লিয়ার হবে বিষয়টা। আগে আমরা ডেফিনেশনটা পড়ে দেখি। ওকে, ডেফিনেশনে বলা হয়েছে, a demonstrative pronoun is a pronoun used to point to specific people or things. মানে ধরো এই যে পেন, আমি এটাকে স্পেসিফিক ভাবে বলতেছি দিস পেন। এখানে দিস দ্বারা আমি এটা স্পেসিফিক করছি না। আই লাভ দোজ ফ্লাওয়ার্স, মানে ফ্লাওয়ার্স তো অলরেডি নাউন, আমি তাও জোর দিয়ে বলছি দোজ ফ্লাওয়ার্স, মানে ইঙ্গিত করতেছি, জোর দিয়ে বলতেছি, ইশারা করতেছি, স্পেসিফিক করতেছি। এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা প্রকাশ করি কি দেয়া আমরা, দিস, দ্যাট, দোজ, এইগুলো আছে না, এইগুলো ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ইউজ করি এই প্রোনাউনের ক্ষেত্রে। উদাহরণটা যদি আমরা দেখি ক্লিয়ার হয়ে যাবে। তো একটা উদাহরণ দেখি, আই নিড দিস পেন। একটু আগে বললাম পেনের বিষয়টা, স্পেসিফিক করে বলছে আমার দিস পেন। তো এখানে দিস কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দুই নাম্বারে যদি দেখি,
দ্যাট লুকস লাইক আ পয়জনাস স্নেক। আমরা অলরেডি জানি সাপ কিন্তু বিষাক্ত হয়, এইখানে আমরা কিন্তু স্পেসিফিক করে দিছি দ্যাট লুকস লাইক আ পয়জনাস স্নেক, তাই তো স্পেসিফিক করে দিছি না, ইজ এ পিপল অথবা থিংস। তো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আশা করি আমাদের যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টা সম্বন্ধে, তাই তো। এখন আমরা পরের প্রোনাউনের ক্লাসিফিকেশনে যাই। পরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। নামটা শুনে মনে হচ্ছে না ভাই আমরা অলরেডি জানি, মানে কি প্রশ্ন করতে যেগুলো আমরা প্রোনাউন ব্যবহার করি সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই তো। আর এটাই হচ্ছে সঠিক আনসার। সংখ্যার একটু পেরে নিই একবার আমরা শর্টকাটে। Interrogative pronouns are pronouns that are used to ask questions. সেম কথাই আমি বাংলা যা বলছি এইটাই ইংলিশে বলছি। তো আমরা যদি একটা দেখি উপরে একটা নোটস আছে, মেইন ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর হোয়াট, হুইচ, হোম অ্যান্ড হোজ। মানে মেইন যে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আছে এইগুলোই হইছে এইগুলো। ওকে, উদাহরণটা দেখে নিই আমরা, এক্সাম্পল দেখে নিই। হু মেড দিস মেস? নোংরা এলোমেলো কে করছে? হু বলা আছে বইয়ের কথা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। 2 নাম্বারে যদি দেখি উদাহরণটা, হুইচ ইজ ইওর ফেভারিট কালার? তোমার পছন্দের রং কি? তাই তো এখানে হুইচ ব্যবহার করেছে, এখানে হুইচের কথা উল্লেখ আছে। তো তার মানে কি এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন টপিকটা আসলে ইজি, তাই তো আমরা আসলে সহজেই বুঝতে পারছি এবং বুঝার কি আছে আমরা আগে থেকে জানি। তো আমরা পরের যে ক্লাসিফিকেশন আছে এখানে যাই। এখানে আছে রিলেটিভ প্রোনাউন, তাই তো আগে সংখ্যাটা পড়ি পরে আমি বলি। A relative pronoun is a word that introduces a dependent or relative clause and connects to an independent clause. তার মানে কি এক কথায় বলতে গেলে দুইটা বাক্য আছে, একটা স্বাধীন বাক্য একটা পরাধীন বাক্য, দুইটাকে জোড়া লাগানোর কাজ কে করে? রিলেটিভ প্রোনাউন। উদাহরণ উপরে একটা নোটস লেখা আছে, the main relative pronouns are which, that, who and whom. এইগুলো দিয়া দুটো বাক্যকে যুক্ত করে, তাই তো। এখানে আগে উদাহরণটা পড়ি, উদাহরণটা বলে আমরা ক্লিয়ার হয়ে যাবো বিষয়টা। ওকে, একটা উদাহরণে বলা আছে, she apologized to the boy whose glasses got broken. এখানে আমি যদি চিন্তা করি, she apologized to the boy, সে বালকটির কাছে ক্ষমা প্রার্থনা করল, ক্ষমা চেন। অলরেডি কি স্বাধীন বাক্য না? তার মানে কি এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো স্বাধীন বাক্য। পরে গেছে whose glasses got broken, glasses got broken, বাক্যটা কেমন শোনা যায় না? ডিপেন্ডেন্ট ক্লজ কন্ট্যাক্ট, দুটাকে যুক্ত লাগাইছে whose দ্বারা। মানে কি অর্থ যদি বলি, সে বালকটির কাছে ক্ষমা চেয়েছে যার গ্লাসেস ভেঙে গিয়েছে, মানে কি তার দ্বারা ভেঙে গেছে, গট ব্রোকেন বলা, তাই তো। তার মানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। 2 নম্বর উদাহরণটা আমরা দেখি আবার, I am not sure whom this book belongs to. whom, তাই whom আমরা উল্লেখ করেছি উদাহরণের ক্ষেত্রে এখানে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মানে কি আমি ঠিক জানি না এই বইটি কার, তাই তো। আমি আই থিঙ্ক এই টপিক যেটা আছে এই টপিকটা আমরা সহজে আমরা ক্লিয়ার করতে পারছি। আমরা পরবর্তী যে প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে সেখানে আমরা দেখে মনোযোগ দিই। তো এটার নাম কি? ইনডিফিনিট প্রোনাউন। আমরা আগে এর ডেফিনিশনটা পড়ে দিই, পরে আমরা জানবো বিস্তারিত। ওকে, indefinite pronouns are pronouns that are used to refer to someone or something in a general way without being specific about whom or what you are referring. ভাই সংজ্ঞা তো অনেক বড় ভাই, বুঝবো কেমনি? সমস্যা নাই, শর্টকাটে সংজ্ঞা বুঝাইতে দিচ্ছি। মানে কি আমরা আগে যে উদাহরণগুলো পড়ছি আমরা কিন্তু এক প্রকার স্পেসিফিক করে দিচ্ছি, তাই তো। হার, হিজ, এগুলো স্পেসিফিক করা, তাই তো। এই আন্ডারে, এটার আন্ডার যেটা হচ্ছে কি আমার স্পেসিফিক বলা থাকবে না কাকে আমি বলতেছি কথাটা, তাই তো। উদাহরণগুলোকে দেখি আমি কয়েকটা দিছি, ওয়ার্ড দিয়েছি, ওয়ান, নান, আদার, অ্যানাদার, নট, মেনি, ফিউ, সাম, সেভারাল, অল, দে, বোথ, এটসেট্রা। এইগুলো যে আছে এগুলোকে তুমি নির্দিষ্ট করে বলতেছো ওয়ান, একজন, নির্দিষ্ট করে বলতেছো কে না, এখানে কিন্তু স্পেসিফিক করে বলো না। তো এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এক্সাম্পলগুলো একটু দেখে নিই আমরা, দেখলে আমরা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, বোথ অফ দেম আর রিলায়েবল। এখানে বোথ অফ দেম বলা হয়েছে, আমাকে স্পেসিফিক করে বলা হয়েছে তারা, এগুলা বোথ কিন্তু দুজন বলা হয়, তাই তো। দুজনকে আমার স্পেসিফিক করে বলা আছে এই দুজনই করছে বা রহিম করিম করছে,
বোথ অফ দেম বলছি। তো এটা কিন্তু আমার ডিরেক্টলি রেফার করে নাই, তাই তো? 2 নাম্বার যদি দেখি নান অফ দেম হেল্প, এখানে নান যে আছে কেউ করে নাই, সেম আমরা কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয় নাই, তাই তো? আমি উজ্জ্বল বলছি, নন স্পেসিফিক ওয়ে যেটা আছে, নন স্পেসিফিক ওয়েতে আমি কিন্তু এগুলো বলছি কথাগুলো। তো এইগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের অংশ। তো আই থিঙ্ক ইনডিফিনিট প্রোনাউন যেটা আছে এইটা তো আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরবর্তী টপিকে যাব। পরবর্তী টপিক যেটা হচ্ছে প্রোনাউনের ক্লাসিফিকেশন, সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আগে একটু সংজ্ঞাটা পড়ে নিই, সংজ্ঞাটা পড়লে আমার যে ইটা আছে, মানে আমি যে বুঝতেছি না বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সংজ্ঞা যদি পড়ি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ আ টাইপ অফ প্রোনাউন ইউজড টু রিফার টু মেম্বার্স অফ আ গ্রুপ ইন্ডিভিজুয়ালি রেদার দেন কালেকটিভলি। শর্টকাটে যদি আমি বলতে চাই, একটা গ্রুপ আছে, গ্রুপের প্রত্যেকটি মেম্বারকে আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয়, মানে দলীয়বদ্ধভাবে না। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। উপরের উদাহরণগুলো যদি দেখি আমরা, ইচ এভরি আইদার নাইদার এনি নান, মানে কি এইগুলো দ্বারা কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমাকে বোঝানো হয়ে থাকে, তাই তো? উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা কি বলা আছে, কুকিজ এন্ড মাফিনস আর अवेलेबल ফর ডেজার্ট, নাইদার ইজ অ্যাপেলিং টু মি, মানে কি কোনোটাই কিন্তু আমার কাছে টেম্পটিং লাগতেছে না বা ভালো লাগতেছে না। যদি সব বাংলায় আমি শর্টকাটে বলতে চাই, এখানে কুকিজ আছে মাফিনস আছে, একটাও ভালো লাগতেছে না। দলীয়বদ্ধভাবে কি বলছে আমার ডেজার্ট ভালো লাগে না? না, এখানে বলা হয়েছে মাফিন এবং কুকিজ যেটা আছে আমার একটাও ভালো লাগতেছে না, দুটাকে ইঙ্গিত করা হয়েছে, এখানে নাইদার ইউজ করা। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের অন্তর্গত। 2 নম্বর উদাহরণটা দেখে আমরা একটু মনোযোগ দিই। এভরিওয়ান অফ দেম ইজ প্রেজেন্ট, এভরিওয়ান অফ দেম ইজ প্রেজেন্ট মানে কি প্রত্যেকের কথা বলা হয়েছে না, সবাই আজকে আসছিল, এটাকে বলা হয়েছে গ্রুপের কথা বলা হয়েছে না, বলা হয়েছে আজকে সবাই এসেছে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে আমরা একটা জিনিস জেনে নিই, রাইট ফ্রম ভার্ব সাইড থেকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে ভার্ব যেটা আছে, ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। ওকে, এইখানে যেমন দেখো আমি যে ইউজ করছি সেটা হচ্ছে এই যে নাইদার ইজ অ্যাপেলিং টু মি, এখানে নাইদার আমি ইউজ করছি না, নাইদারের পরে ইজ ইউজ করছি, তার মানে ভার্ব সিঙ্গুলার। আবার 2 নম্বরে যদি যাই আমরা, এভরিওয়ান অফ देम ইজ প্রেজেন্ট, ওই যে সেম আমি যেটা বলছি ভার্ব সিঙ্গুলার হবে। আশা করি এই টপিকটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পরবর্তী প্রোনাউনের দিকে যাব। পরবর্তী প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আগে সংজ্ঞাটা পড়ে নিন, তাহলে আমার ক্লিয়ার হবে বিষয়টা। A reflexive pronoun is a pronoun that is used in the object position when the subject and object of the sentence are the same. তার মানে কি, শর্টকাটে যদি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটা অবজেক্টে বসবে, তাই তো? কিন্তু অবজেক্টে বসলেও এইটা অবজেক্ট এবং সাবজেক্টটা একই ব্যক্তিকে রেফার করবে। তো এখন আই থিঙ্ক তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আগে উপরে একটা নোট আছে, নোটটা আমরা পড়ে নেই। সেটা হচ্ছে দ্য 9 রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ওয়ানসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ এন্ড দেমসেলফ। তো ইংরেজিতে এই 9 প্রকারেরই রিফ্লেক্সিভ প্রোনাউন্স রয়েছে। এখন আমরা উদাহরণের দিকে যাই। উদাহরণটা পড়লেই আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয় সম্পর্কে। ওকে, এখানে বলা হয়েছে হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ। আমরা বলছি যে অবজেক্টে বসবে রিফ্লেক্সিভ প্রোনাউন, অবজেক্টে বসলেও অবজেক্ট এবং সাবজেক্ট একই জনকে রেফার করবে। উদাহরণটা দেখো, হি কিলড হিমসেলফ। হিমসেলফ যে আছে সে নিজেকে হত্যা করেছে, সে কিন্তু সাবজেক্টকে ইঙ্গিত করছে, তাই তো? সে কিন্তু সাবজেক্টকে ইঙ্গিত করছে। তো এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের অন্তর্গত। 2 নম্বর যদি দেখি, দে টক টু দেমসেলফ। ওই একই ভাবে অবজেক্ট সাবজেক্ট একই জনকে বুঝাইছে। তো এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের অন্তর্গত। তো আমি যখন আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছি যে 8 প্রকার যে প্রোনাউনের ক্লাসিফিকেশন, ওখানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে এটার সাথে আরেকটা কিন্তু যুক্ত ছিল, সেটা কি বলতো? সেটা হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন। এমপ্যাথিক প্রোনাউন সেটা। তো এমপ্যাথিক প্রোনাউন সম্পর্কে যদি জানতে চাই, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেশাল রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আগে সংজ্ঞাটা পড়লে আমার ক্লিয়ার হবে বিষয়টা।
When reflexive pronouns are used to emphasize the particular noun, they are called imperative pronouns. Okay, শর্টকাটে যদি বলি, আগে দেখছি রিফ্লেক্সিভ প্রনাউন যেটা আছে সেটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই তো? এখানে যেটা হয়েছে, এখানে সাবজেক্টের পরে পরে কিন্তু যে প্রনাউনটা আছে প্রনাউনটা কিন্তু বসে, তোমার ইমপ্যাথিক প্রনাউনটা বসে সাবজেক্টের পরে পরে, এবং এটা বসে, এটার কাজ হচ্ছে সাবজেক্ট যেটা আছে আরো জোর প্রদান করে, তাই তো? আরো জোর প্রদান করে। উদাহরণটা দেখলে আমি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, এক নম্বর বলা হয়েছে আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, মানে মাইসেলফ দেওয়া আছে, এখানে কি আমি নিজে সেখানে গিয়েছি, এটা কি জোর দিয়ে বলছে না আমি নিজেই সেখানে গিয়েছি, তো জোর দিয়ে বললে এটা ইমপ্যাথিক প্রনাউনের আন্ডারে চলে আসবে, ঠিক আছে? আবার দুই নম্বরে যদি আমরা যাই উদাহরণে, উই আওয়ারসেলফস অ্যারেঞ্জ দ্য পার্টি, মানে আমরাই পার্টিটা যে আছে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছি, জোর দিয়ে বলতেছ না আমরাই করছি, তার মানে জোর দিয়ে যদি বোঝানো হয় সেটা হবে ইমপ্যাথিক প্রনাউন। আই থিঙ্ক এই টপিকটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা আমাদের সর্বশেষ যে প্রনাউনের টাইপটা আছে এটা সম্পর্কে জেনে নেব। ওকে, রিসিপ্রোকাল প্রনাউন, তাই তো? আগে সংজ্ঞাটা বলে আমরা ক্লিয়ার হয়ে যাবো বিষয় সম্পর্কে। ওকে, তো সংজ্ঞাটাকে বলে দিই। রিসিপ্রোকাল প্রনাউন ডিসক্রাইবস আ মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন টু অর মোর এলিমেন্টস, দুইটি বা এর অধিক এলিমেন্টসের মধ্যে সম্পর্ক বোঝাতে রিসিপ্রোকাল প্রনাউন ব্যবহৃত হয়। এত প্যারার কিছু নাই। রিসিপ্রোকাল উদাহরণ মানে রিসিপ্রোকাল প্রনাউনের উদাহরণ আছে দুইটা, বা দুইটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি ইচ আদার, ওয়ান অ্যানাদার, তাই তো? এখন ইচ আদার কোথায় ইউজ করবো, ওয়ান অ্যানাদার কোথায় ইউজ করবো? তো ইচ আদার যেটা আছে, ইচ আদার, আরেকটা হচ্ছে কি ওয়ান অ্যানাদার। ইচ আদার আমি ইউজ করবো দুইজনের ক্ষেত্রে, মানে দুইজনের মধ্যে কথোপকথন, দুজনের মধ্যে সম্পর্ক, দুজনের মধ্যে যেটা রিলেশনশিপ আছে এইটা বোঝানো হয় ইচ আদারকে। ওয়ান আদার হচ্ছে কি দুই এর অধিক। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। উদাহরণটা দেখলে আমরা সহজে বুঝতে পারি। উদাহরণটা দেখে নিই আগে। দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার, দুইজন ভাই নিজেদেরকে সহযোগিতা করেছে। এখানে আমরা আগে বলছি এখানে লেখা আছে দুইজনের মধ্যে, তার টু ব্রাদার্স কি এখানে লেখা নাই? তার টু ব্রাদার্স, তাই তো? তার টু ব্রাদার্স দুজন থাকলে ইচ আদার হয়। লাস্টে উদাহরণ দেখি, দে হেল্প, দে, এখানে কি আমার কোন জায়গায় উল্লেখ করা আছে যে মানে এটা কি দুইজন না, দে বলছে মানে কি দুইয়ের অধিক। দুইয়ের অধিক থাকলে এখানে আমরা কি করেছি, ওয়ান অ্যানাদার। তো আই থিঙ্ক রিসিপ্রোকাল প্রনাউনের যে টপিকটা আছে আমরা সহজে বুঝতে পারছি। বলতে গেলে আমাদের যে প্রনাউনের যত ক্লাসিফিকেশনস আছে সবগুলো আমরা সহজে অতি অল্প সময়ে শেষ করতে পারছি। এখন আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন একটু সলভ করব। তিনটা কোশ্চেন আমি দিয়েছি এখানে, এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, এক নাম্বারটা দেখি, which type of pronoun go in the sentence the boy who came yesterday is my nephew? এখানে আন্ডারলাইন করে দিই তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এটা আসছে সিকে রোড 2021 সালে। অপশন কি দেওয়া আছে, ডিস্ট্রিবিউটিভ, পার্সোনাল, রিলেটিভ, ইন্টারোগেটিভ। এখানে একটু পড়ে দেখো, the boy who came yesterday is my nephew। আমরা কি বুঝছি না যে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটোকে জোড়া লাগাতে সাহায্য করে? সেটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। বাকিগুলো কিন্তু যাবেও না আনসার। ওকে, ইন্টারোগেটিভ তো হবে না, কোশ্চেন মার্ক নাই। এটা ইন্টারোগেটিভ থাকলে শর্টকাটে বলতে গেলে শেষে কোশ্চেন মার্ক থাকবে, এখানে আনসার হবে রিলেটিভ। দুই নাম্বারটা দেখি, আই টট মাইসেলফ ফ্রেঞ্চ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ, কোশ্চেন কি আছে এটা রাজশাহী ইউনিভার্সিটি এর 23-24 সালে আসছে। তো এখানে আমরা একটু দেখে নিই, আই টট মাইসেলফ, তাই তো? এখানে কিন্তু জোর দেওয়া বুঝাইতেছে না, তাই তো? তার মানে এমপ্যাথিক হবেও না। মাইসেলফ বলা আছে রিলেটিভ, রিফ্লেক্সিভ, পার্সোনাল, পজিটিভ। আমরা পড়ছি না সাব অবজেক্টে বসবে প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন অবজেক্টে বসবে এবং সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে। তো এটা হবে রিফ্লেক্সিভ প্রনাউন। ওকে, তিন নাম্বারটা দেখি আমরা উদাহরণটা, হি কিলড হিমসেলফ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ
কি এটা হবে কোশ্চেনটা ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে এবং আমার একটু আগে পড়ছি আমরা যে মাইসেলফ হিমসেলফ এইগুলা অবজেক্টে বসে এবং সাবজেক্ট অবজেক্ট একই জনকে রেফার করে তাহলে কি হবে তাহলে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন ওকে তো আজকের ক্লাসে এ পর্যন্তই আশা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে যা বুঝিয়েছি এই অল্প সময়ের মধ্যে তোমরা সহজে বুঝতে পারছো তোমরা আশা করি আমার সাথে এবং ইমটার সাথে পাশে থাকবে ধন্যবাদ